জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তোমাদের আমি বলেছি সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা ক্লাস করাবো এবং কোশ্চেন প্র্যাকটিস করাবো এবং তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল ক্লাসও করাবো। আজকে আমাদের থিওরি ক্লাস। এই থিওরি ক্লাসে আমরা পড়বো নদীর উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতির বৈশিষ্ট্য এবং তার সঙ্গে কী ধরনের ভূমিরূপ তৈরি হয় সেইগুলো সম্পর্কে। প্রথম এই ক্লাসে আমরা আলোচনা করব নদীর উচ্চগতির বৈশিষ্ট্য এবং নদীর এই উচ্চগতিতে কী ধরনের ভূমিরূপ তৈরি হয় সেগুলো সম্পর্কে এই ক্লাসে আলোচনা করব। এখানে মনে রাখবে তোমরা, নদীর উচ্চগতির কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। নদীর উচ্চগতির কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো কি কি? স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে কারণ নদী এই উচ্চগতিতে অনেকটা উঁচু অংশ থেকে নিচের দিকে পতিত হয়। তাই স্বতন্ত্র বৈশিষ্ট্য হিসাবে প্রথম স্বতন্ত্র বৈশিষ্ট্য হিসাবে থাকে যে নদীর এই পর্যায়ে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি অনেক বেশি, কারণ অনেকটা উঁচু থেকে নিচের দিকে পড়ে। এখানে উচ্চতা প্লাস গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তি এইখানে বেশি। ঠিক আছে, নদীর উচ্চগতিতে ঢাল অনেক বেশি। নদীর ঢাল অনেক বেশি, বন্ধুরতা বেশি। বন্ধুরতা মানে উঁচু নিচু ভূমিভাগ। বন্ধুরতা বেশি হওয়ায় এই স্থিতিশক্তি কিসে পরিণত হয়? এই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই গতিশক্তিতে যখন রূপান্তরিত হবে তখন কি করবে? যে পদার্থ ক্ষয় বহন বেশি করবে। এই গতিশক্তি কি করে? এই গতিশক্তি পদার্থ ক্ষয় ও বহন করবে। ঠিক আছে, এইখানে আর একটা তোমাদের আগে পড়িয়েছি যে এখানে নদীর যে নিচের অংশটা অর্থাৎ থলওয়েগটা অনেকটা বেশি গভীর হবে। নদীর থলওয়েগ এই শব্দটার সঙ্গে আমি আগে পরিচয় করিয়েছি তোমাদের। থলওয়েগ মানে বলতে বোঝায় কি যে এই থলওয়েগ হলো নদীর গভীরতম অংশ বা বিন্দু এখানে অর্থাৎ উচ্চগতিতে বেশি হয়। যার জন্য নদীর উপত্যকা গভীর হয়। আর থলওয়েগ মানে নদীর যেখানে সব থেকে গভীরতম অংশ, সেই বিন্দুগুলোকে যোগ করলে যে রেখা পাওয়া যায় বা সেই অংশটাকে বলা হয় কি? থলওয়েগ রেখা। তার কারণ নদী এখানে নিম্নক্ষয় বেশি করে। ঠিক আছে, এখানে নদীতে এখানে জল কম থাকে, খরস্রোতা প্রবাহের জন্য। অর্থাৎ নদীর অববাহিকা যতটা বড়, ঠিক আছে, এখানে মনে রাখবে যে জলের যোগানকারী অববাহিকার আয়তন এখানে ছোট। জল যোগানকারী
যোগানকারী অববাহিকার আয়তন ছোট বলে এখানে জল কম থাকে। খরস্রোতা প্লাস নদী অববাহিকার আয়তন ছোট বলে এখানে জল কম থাকে। ঠিক আছে, জল কম থাকে। বেশ, এই কটা হলো নদীর উচ্চগতির বৈশিষ্ট্য। এই নদীর উচ্চগতির বৈশিষ্ট্য আমাদের পড়া হয়ে গেল। এরপরে আমরা পড়ব নদীর ভূমিরূপগুলো। ক্ষয়কার্যের, অর্থাৎ এখানে মনে রাখবে নদীর উচ্চগতিতে ক্ষয়কার্যই প্রধান। আর একটা কথা লিখে দিই এখানে, 6 নম্বর পয়েন্ট, নদীর উচ্চগতিতে ক্ষয়কার্যই প্রধান। বেশ, এরপরে আমরা দেখব নদীর উচ্চগতিতে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। নদীর উচ্চগতির ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর নাম আমি লিখে দিচ্ছি, আগে মনে রাখবে। প্রথম ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো আই এবং ভি আকৃতির উপত্যকা। 2 নম্বর হবে গিরিখাত, ইংরেজিতে বলা হয় জর্জ। 3 নম্বর উপত্যকা হবে ক্যানিয়ন। হয়। আর একটা 4 নম্বর মনে রাখবে, শৃঙ্খলিত শৈলশিরা। এটাকে বলে ইন্টারলকিং স্পার। 5 নম্বর ভূমিরূপ হলো খরস্রোতাকে ইংরেজিতে বলা হয় র্যাপিডস। 6 নম্বর ভূমিরূপ হলো জলপ্রপাতকে ইংরেজিতে বলা হয় ওয়াটারফল। 7 নম্বর ভূমিরূপ হবে প্রপাতকূপ। প্রপাতকূপকে বলা হয় প্লাঞ্চ পুল। আর 8 নম্বর ভূমিরূপ হলো মন্থকূপ, যেখানে ইংরেজিতে বলা হয় পটহোল। এই সবকটা ভূমিরূপ এক এক করে আলোচনা করব এবং এর বাস্তব উদাহরণ প্লাস চিত্রসহ তোমাদের দেখাবো। আমাদের প্রথম ভূমিরূপ হবে আই এবং ভি আকৃতির উপত্যকা। প্রথম ভূমিরূপ আমাদের 1 নম্বর, আই এবং ভি আকৃতির উপত্যকা। এই আই আকৃতির এবং ভি আকৃতির উপত্যকা তৈরি হওয়ার মূল কারণই হলো নদী উচ্চ গতিতে অনেকটা তীব্র গতিবেগ নিয়ে প্রবাহিত হয়। তীব্র গতিবেগ নিয়ে প্রবাহিত হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে নিম্নক্ষয় বেশি করে। এবার নিম্নক্ষয় বেশি হওয়ার জন্য নদীর তলদেশটা ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়প্রাপ্ত হতে হতে এতটা নিচু হয় যে একটা আই শেপের মতো নিয়ে নেয়। তাই এটাকে বলা হয় কি, আই আকৃতির উপত্যকা। ঠিক আছে, আই আকৃতির উপত্যকায় কি হবে এখানে মনে রাখবে, আই আকৃতির উপত্যকায় কি হবে, যে উপত্যকা তৈরি হয় তার কারণ উচ্চ গতিতে কি হয়, ভূমির ঢাল বেশি
ভূমির ঢাল বেশি এবং সেই কারণে নদী প্রবল বেগে প্রবাহিত হয় অবঘর্ষ প্রক্রিয়ায় নদী তলদেশ তীব্র নিম্নক্ষয় করে কিন্তু পার্শ্বক্ষয় প্রায় হয় না। ঠিক আছে, যার জন্য আই আকৃতির উপত্যকা তৈরি হয়। ঠিক আছে, কেমন দেখতে হয় উপত্যকাটা? এইরকম একটা আই শেপের একটা উপত্যকা তৈরি হয় এরকম। ঠিক আছে, সাধারণভাবে একটা চিত্র আঁকলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আয় আকৃতির উপত্যকা। এরপরে ভি আকৃতির কি করে হয়? ভি আকৃতির উপত্যকা তৈরি হয় তার কারণ পরবর্তীকালে যেখানে আয় আকৃতির উপত্যকা তৈরি হয়েছিল, পরবর্তীকালে সেখানে পুঞ্জিত ক্ষয় হয়। ঠিক আছে, ভূমিক্ষয় হয়। সিকোয়েন্স অনুযায়ী লিখি তাহলে ভালো হবে। প্রথমে আবহবিকার হবে, আবহবিকার পুঞ্জিত ক্ষয়, ভূমিক্ষয়, ধস ইত্যাদি কারণে ক্ষয় পেয়ে পাশের দিক বিস্তৃত হতে থাকে। ঠিক আছে, যার ফলে ভি আকৃতির উপত্যকা তৈরি হয়। এটা কেমন করে তৈরি হয়? এই যে এইরকম একটা আয় আকৃতির উপত্যকা তৈরি হয়েছিল প্রথমে, এখানে কি হয়, এখানে নদীর জল অনেকটা নিচ দিয়ে যাচ্ছে। পার্শ্বক্ষয় সাধারণত হয় না, এখানে নদীর জল অনেকটা নিচ দিয়ে যাচ্ছে, কিন্তু এইখানে এই জায়গাগুলো, যেখানে এই যে ইয়েলো পার্ট অংশগুলো, এই জায়গাগুলো কি হয়, আবহবিকার হয়। এই আবহবিকার হয় প্লাস ভূমিধসও হয়, যার ফলে এই বরাবর এইখানে কি হয়, কাটিং হয়ে যায়। ঠিক আছে, এই বরাবর আরো কাটিং হয়। এই কাটিং হতে হতে ক্ষয় পেতে পেতে অংশটা কেমন হয়ে যায়, এই রকম ক্ষয় পেতে থাকে। তারপরে আরো নিচে হয়, ক্ষয় পেতে পেতে জায়গাটা এরকম একটা ভি শেপের নিয়ে নেয়। তখন এটাকে কি বলা হবে, ভি শেপ। এই যে এটা মুছে দিলাম, এটা একটা কি হয়ে যাবে, ভি শেপের উপত্যকা হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি একটা ভি শেপের উপত্যকা হয়ে গেল। উপত্যকাটা কি জন্য প্রশস্ত হলো? পার্শ্বক্ষয় নদীর জল করেনি, এখানে ভূমিক্ষয় এবং আবহবিকার দ্বারা এই জায়গাটা কি হয়ে গেল, প্রশস্ত হয়ে গেল। এটাকেই বলা হয় কি, এটাকেই বলা হয় আমাদের ভি আকৃতির উপত্যকা। ভবিষ্যতে আরো বিস্তৃত হবে, বোঝা গেছে। এরপরে এই ভি আকৃতির উপত্যকা আমরা গিরিখাত নামেই জানি। এরপরের ভূমিরূপ হলো গিরিখাত। এই গিরিখাত মনে রাখবে যে
আর্দ্র অঞ্চলে তৈরি হয়। এর বৈশিষ্ট্য হিসেবে মনে রাখবে আর্দ্র অঞ্চলে তৈরি হয়, যেখানে বেশি বৃষ্টি হবে, নদীতে জল বেশি থাকবে, সেখানে তীব্র নিম্নক্ষয়ের সঙ্গে পার্শ্বক্ষয়ও কিছুটা করবে। আর্দ্র অঞ্চলে তৈরি হয়, ঠিক আছে। আর্দ্র অঞ্চল মানে যেখানে বৃষ্টিপাত হয় বেশি, সেখানে এটা তৈরি হবে। যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে কি হয়, জলের পরিমাণ বেশি, জলের পরিমাণ বেশি, জলের পরিমাণ বেশি থাকলে তীব্র নিম্নক্ষয়, অল্প পার্শ্বক্ষয় করবে, তীব্র নিম্নক্ষয় এবং অল্প পার্শ্বক্ষয় করবে, ঠিক আছে। যার ফলে কি হবে, যার ফলে উপত্যকা খুবই গভীর ও সংকীর্ণ হয়, খুবই গভীর ও সংকীর্ণ হয়, খুবই গভীর ও সংকীর্ণ হয়, যা ভি আকৃতির গিরিখাত সৃষ্টি করে, ঠিক আছে। মনে রাখবে আর্দ্র অঞ্চলে তৈরি হয়, পরীক্ষায় একটা প্রশ্ন আর্দ্র অঞ্চলে এটা তৈরি হবে, ঠিক আছে। আর উদাহরণ যদি বলি, উদাহরণ নেপালের কালীগণ্ডকী বা অন্ধাগিলচি, নেপালে কালীগণ্ডকী বা অন্ধাগিলচি গিরিখাত গভীরতম একটা উদাহরণ। আর 2 নম্বর উদাহরণ মনে রাখবে যে চীনের ইয়াংসি কিয়াং নদীর ইচাং গিরিখাত পৃথিবীর দীর্ঘতম। এই দুটো উদাহরণ ভীষণ গুরুত্বপূর্ণ। নেপাল দিয়ে কি করে মনে রাখবে, কারণ নেপালে উঁচু পার্বত্য অঞ্চল বেশি আছে, তাই সেখানে গিরিখাত বা গভীরতম হচ্ছে বেশি। আর চীনে ইয়াংসিকিয়াং নদীর ইচাং গিরিখাত হলো পৃথিবীর দীর্ঘতম। এরপরে 3 নম্বর আমরা পড়বো যে এর কত নম্বর হলো, 4 নম্বর পড়বো আমরা ক্যানিয়ন পড়বো। ক্যানিয়ন হলো আই আকৃতির মতো। এই ক্যানিয়ন কি করে তৈরি হয়, এই ক্যানিয়ন যেখানে শুষ্ক অঞ্চল থাকবে, বৃষ্টির জল কম, শুষ্ক অঞ্চল থাকবে সেখানে বৃষ্টির জল কম, সেখানে এই ক্যানিয়ন তৈরি হবে। কোথায় তৈরি হয় মনে রাখবে, শুষ্ক অঞ্চলে। শুষ্ক অঞ্চলে এটি তৈরি হয়। 2 নম্বর মনে রাখবে যে ক্যানিয়ন শব্দের অর্থ একটা স্পেনীয় শব্দ, ঠিক আছে, স্পেনীয় শব্দ যাকে কি বলা হয়, নল। এটা কি করে তৈরি হয়, শুষ্ক অঞ্চলে নদী নরম পাললিক শিলার উপর দিয়ে বয়ে যায়,
আর বৃষ্টির অভাবে উপত্যকার দুপাশে ভূমিক্ষয় ও ধস এবং পার্শ্বক্ষয় প্রায় হয় না, অথচ তীব্র নিম্নক্ষয় হওয়ায় উপত্যকাটি গভীর হয়ে সংকীর্ণ হয়ে আয় আকৃতির ক্যানিয়ন সৃষ্টি করে। এভাবে মনে থাকবে না, তাই আমি কিছুটা শর্ট করে লিখে দিই। শুষ্ক অঞ্চল, নদী নরম পাললিক শিলা দিয়ে বয়ে গেলে বৃষ্টির অভাবে উপত্যকার দুপাশ পার্শ্বক্ষয়, ভূমিক্ষয় ও ধস প্রায় হয় না, অথচ তীব্র নিম্নক্ষয় হওয়ায় উপত্যকাটি গভীর হয়ে আয় আকৃতির ক্যানিয়ন সৃষ্টি করে। ঠিক আছে, এখানে উদাহরণ মনে রাখবে, এক্সাম্পল: চীন, ইয়ারলু সাংপো নদী, চীনে ইয়ারলু সাংপো নদীর সাংপো ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ও যুক্তরাষ্ট্র মানে আমেরিকা যুক্তরাষ্ট্র কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন বৃহত্তম। ঠিক আছে, আর এখানে ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন মনে রাখবে, ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় শিলাবতী নদীকে। এরপরে আমরা পড়ব 5 নম্বর ভূমিরূপ, শৃঙ্খলিত শৈলশিরা, যাকে ইন্টারলকিং স্পার কি করে তৈরি হয় একটা ছবি দেখায়, ভালো করে বুঝতে পারবে। তবে এইখানে দেখতে পাচ্ছ যে পার্বত্য অঞ্চলে নদী কি হচ্ছে, এঁকে বেঁকে যাচ্ছে। পার্বত্য উপত্যকার দুদিকের অংশ, এই যে পার্বত্য উপত্যকার এরকম দুদিকের অংশ নিচের দিকে নেমে এসছে এরকম স্পার রূপে, আর নদী এরকম কি হচ্ছে, এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এইটাকেই বলা হয় কি ইন্টারলকিং স্পার। এখানে কি হয়, নদীর উজান দিকের অংশ অর্থাৎ এই দিকের অংশটা, নদীর এই দিকের অংশটাকে আড়াল করে রেখেছে। ঠিক আছে, আর উপত্যকার দুপাশের অংশ কি হয়েছে, উপত্যকার এই যে দুপাশের অংশ পরস্পর মনে হচ্ছে কি যুক্ত হয়ে আছে, এটাকেই বলা হয় কি ইন্টারলকিং স্পার। উজানের দিকের অংশ আড়াল করে আছে, আর পর্বতের অভিক্ষিপ্তাংশ এমনভাবে বা ইন্টারলকিং স্পার এমনভাবে নিচে নেমে এসছে যে নদীকে এঁকে বেঁকে বয়ে চলছে মনে হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় কি শৃঙ্খলিত শৈলশিরা। এইখানে ছবি দেখতে পাচ্ছ, বাস্তব ছবি। এই বাস্তব ছবি, এই যে এই অংশটা এইভাবে নেমে এসছে, আর মনে হচ্ছে যে এই অংশটা পর্বতের এর সঙ্গে কি আছে, যুক্ত হয়ে আছে। এই অংশটা নেমে এসছে
আবার এই অংশটা পর্বতে এইভাবে যুক্ত হয়ে আছে, এটাকে বলা হয় কি ইন্টারলকিং স্পার। সংজ্ঞাতে কি বলবো, সংজ্ঞাতে বলবো কি পার্বত্য উপত্যকায় দুদিক থেকে উত্তল বাঁকগুলিতে পর্বতের অভিক্ষিপ্তাংশ মানে শেষ অংশ বা স্পার নেমে এসে নদীর উজানের দিকের অংশকে আড়াল করে এমন বাধা সৃষ্টি করে যে নদী এঁকে বেঁকে বয়ে চলে। ঠিক আছে, আর মনে হয় উপত্যকার শৈলশিরাগুলি যেন পরস্পর যুক্ত হয়েছে, এগুলিকে আর লিখলাম না, যুক্ত হয়েছে দেখে মনে হচ্ছে। এরপর আছে আমাদের এই যে ছবিতে দেখতে পাচ্ছ সবকটাই, যে এখানে পর্বতের অভিক্ষিপ্তাংশ এইভাবে নেমে এসে যুক্ত হয়েছে মনে হচ্ছে, আর এর ভেতরে নদী কেমন করে এগিয়ে যাচ্ছে, এই যে এইভাবে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়ে আসছে। ঠিক আছে, তাই এটাকে বলা হয় কি শৃঙ্খলিত শৈলশিরা। ঠিক আছে, যে নদী এরকম করে এঁকে বেঁকে আসছে, বোঝা গেছে। আর এইগুলো কি এক একটা পর্বতের অভিক্ষিপ্তাংশ নিচের দিকে নেমে আসছে, বোঝা গেছে। বেশ, এরপরে আমরা পড়ব কি খরস্রোতা। এরপরে 5 নম্বর আমাদের আছে খরস্রোতা। খরস্রোতাকে ইংরেজিতে বলা হয় র্যাপিডস। এখানে ছবি দেখায়, তবে তাড়াতাড়ি হবে। দেখো এখানে খরস্রোতা, দেখো এই খরস্রোতাতে দেখতে পাচ্ছ যে এই জায়গাতে যে এখানে কঠিন এবং কোমল শিলা, এটা কঠিন শিলা, এই অংশটা কঠিন শিলা এবং কোমল শিলা উলম্বভাবে অবস্থান করছে। কঠিন এবং কোমল শিলা, এটা হলো কঠিন শিলা হলো, আর এই অংশটা হলো সফটার রক অর্থাৎ কোমল শিলা। যখন অবস্থান করবে তখন নদীর জল এরকম ধাপে ধাপে নেমে আসবে, এটাকেই বলা হয় কি র্যাপিডস বা খরস্রোতা। এটাই হলো র্যাপিডস বা খরস্রোতা। ঠিক আছে, এই র্যাপিডস বা খরস্রোতা তৈরি হয় তখনই যখন কঠিন এবং কোমল শিলা কিভাবে থাকবে, এখানে মনে রাখবে কঠিন এবং কোমল শিলা উলম্বভাবে থাকবে, আর ছোট ছোট জলপ্রপাত তৈরি হবে, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ যে এইখানে জলটা, এটা একটা বাস্তব ছবি। এই জলটা এখানে কি হচ্ছে, যে ধাপে ধাপে ছোট ছোট জলপ্রপাত হিসাবে নেমে আসছে এরকম করে। এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাতে এরকম করে নেমে আসছে, এখানেও এরকম করে নেমে আসছে। জলপ্রপাত মানে কি, হঠাৎ করে ঢাল কমে গেলে
জলটা যখন অনেকটা উঁচু থেকে নিচের দিকে নামে তখন তাকে জলপ্রপাত। এর পরের ছবিতেই বা পরের যে ডায়াগ্রাম আছে, পরের যে ভূমিরূপ আছে সেখানে পড়বো। খরস্রোতাতে কি মনে রাখবে, যে কঠিন এবং কোমল শিলা উলম্বভাবে থাকবে, ভীষণ গুরুত্বপূর্ণ। আর ছোট ছোট কি তৈরি হবে, জলপ্রপাত তৈরি হবে। এখানে উদাহরণ মনে রাখবে, একটা উদাহরণ হিসাবে মনে রাখবে যে কঙ্গো নদীর এরূপ, আফ্রিকার কঙ্গো নদী, আফ্রিকাতে আছে কঙ্গো নদীর এরূপ 32টি র্যাপিডকে একত্রে, কঙ্গো নদীর এরূপ 32টি র্যাপিডকে একত্রে লিভিংস্টোন জলপ্রপাত বলে। এছাড়াও ভাগীরথী, অলকানন্দা নদীতেও, এছাড়াও ভারতের ভাগীরথী অলকানন্দা ও মন্দাকিনী নদীতে দেখা যায়। ঠিক আছে, তবে খরস্রোতা বোঝা গেল কি, খরস্রোতা হলো সিঁড়ি ধাপের মতো জল নেমে আসবে আর এখানে ছোট ছোট জলপ্রপাত তৈরি হবে। এরপরে আমরা পড়ব গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ, তার নাম হলো 6 নম্বর হলো জলপ্রপাত। জলপ্রপাতকে ইংরেজিতে বলা হয় ওয়াটারফল। এই ওয়াটারফল কিভাবে তৈরি হবে, ওয়াটারফল বিভিন্নভাবে তৈরি হতে পারে, তার পদ্ধতি আমরা বলছি পরে। আগে জলপ্রপাত বলতে কি বোঝায় ছবিতে আগে দেখাই। এখানে জলপ্রপাত বলতে বোঝাচ্ছে যে অনেকটা উঁচু থেকে জল যখন নিচের দিকে পড়বে, এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে অনেকটা উঁচু থেকে জল নিচের দিকে পড়ছে, এটাকে বলা হয় জলপ্রপাত। ঠিক আছে, এটাকে বলা হয় জলপ্রপাত। অনেকটা উঁচু থেকে নিচের দিকে জল পড়ছে, দেখো এইগুলো হলো জলপ্রপাতের একটা ছবি। এটা একটা উঁচু থেকে জল পড়ছে, ঠিক আছে। আর কেন তৈরি হচ্ছে দেখো, এইখানে কঠিন এবং কোমল শিলা যদি উলম্বভাবে থাকে, এখানে কঠিন শিলা একটা, এটা কঠিন শিলা হার্ড রক, আবার কোমল শিলা এটা কোমল শিলা। ঠিক আছে, এরকম উলম্বভাবে যদি থাকে, নদী কি করেছে, নদী এইখান দিয়ে যাচ্ছিল, এইখান দিয়ে যেতে যেতে এই কঠিন শিলাকে তো ক্ষয় করতে পারছে না, কিন্তু এই যে এই বরাবর কোমল শিলা ছিল এখানে ক্ষয় করতে করতে নিচু হয়ে গেছে, দিয়ে জলটা এখন কি হচ্ছে, অনেকটা উঁচু থেকে নিচের দিকে পড়ছে, এটাকে বলা হয় জলপ্রপাত। এবার জলপ্রপাত বিভিন্নভাবে তৈরি হতে পারে, সেই পদ্ধতিগুলো আমি তোমাদের বলছি। ঠিক আছে, অর্থাৎ জল যখন অনেকটা উঁচু থেকে পার্বত্য ঢাল অতিক্রম করে হঠাৎ করে যখন জল অনেকটা উঁচু থেকে নিচের দিকে পড়বে, তখন তাকে বলা হয় জলপ্রপাত। এই জলপ্রপাতের সৃষ্টি বা উৎপত্তি কি করে হয়, খুব ভালো করে মনে রাখবে। উৎপত্তি, 1 নম্বর উৎপত্তি হলো যে শিলাস্তরের বিন্যাস, যেটা তোমাদের দেখালাম, শিলাস্তরের বিন্যাস, যেখানে কঠিন এবং কোমল শিলা অনুভূমিকভাবে যদি থাকে তখন এটা ক্ষয় হয়, তখন এটা তৈরি হয়। তারপরে 2 নম্বর হলো চ্যুতির ফলে জলপ্রপাত। ঠিক আছে, চ্যুতির ফলে জলপ্রপাত মানে কি, ধরে নাও এই যে এটা একটা ভূমিভাগ এইরকম ছিল, চ্যুতি মানে কি তোমরা সবাই জানো, আমি পড়িয়েছি আগে, এরকম ছিল, এখান দিয়ে নদী হিসাবে এই নদীটা এখান দিয়ে যেত, এটা নদী হিসাবে যেত। এবার কি হয়েছে, চ্যুতি হওয়ার জন্য এই অংশটা নিচের দিকে নেমে গেছে, এই অংশটা নিচের দিকে নেমে যাওয়ার কারণে এরকম হয়ে গেছে, জায়গাটা এরকম হয়ে গেছে। তাই এখন নদীটা এখন কি হবে, এখান দিয়ে যাচ্ছিল ঠিক, কিন্তু হঠাৎ করে এইদিকে নিচের দিকে নেমে যাবে, এইখানে তৈরি হলো কি জলপ্রপাত। চ্যুতির জন্য জলপ্রপাত তৈরি হয়। তারপরে যেমন আমাদের উদাহরণ হিসাবে বলতে পারি চ্যুতির জন্য কি কি জলপ্রপাত তৈরি হয়েছে ভারতে চ্যুতির জন্য জলপ্রপাত তৈরি হয়েছে, মনে রাখবে কি কি, যে কপিলধারা হলো নর্মদা নদী। ঠিক আছে, কপিলধারা জলপ্রপাত তৈরি হচ্ছে নর্মদা নদীতে। চিত্রকোট জলপ্রপাত তৈরি হয়েছে ইন্দ্রাবতী নদী।
ঠিক আছে, চিত্রকূট জলপ্রপাত তৈরি হচ্ছে ইন্দ্রাবতী নদীতে, প্লাস এই চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা। ঠিক আছে, ভারতের নায়াগ্রা একে বলা হয়। এছাড়া সারা পৃথিবীর মধ্যে তৈরি হচ্ছে কোথায়? ভিক্টোরিয়া, আফ্রিকার ভিক্টোরিয়া। কোন নদীতে তৈরি হচ্ছে? জামবেসি, জামবেসি নদীতে। ঠিক আছে, জামবেসি নদীতে এটা তৈরি হয়েছে। জামবেসি নদীতে এটা তৈরি হয়েছে। ঠিক আছে, আর তেমন নেই উদাহরণ। এইটা হলো চ্যুতির জন্য। এরপরে আরো পদ্ধতি আছে। 3 নম্বর পদ্ধতি হলো জলপ্রপাত তৈরির ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা তে তৈরি হতে পারে জলপ্রপাত। ঝুলন্ত উপত্যকা সাধারণত তৈরি হয় হিমাবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ, সেইখানে এখানে তৈরি হতে পারে জলপ্রপাত। আর তৈরি হতে পারে পুনর্জীবন লাভ হলে, পুনর্জীবন নদী যদি লাভ করে, পুনর্জীবন যদি নদী লাভ করে তবে হতে পারে। যেমন পুনর্জীবন লাভ করলে নিকবিন্দুতে, নিকবিন্দু মানে কি বোঝায়? নিকবিন্দু বলতে বোঝায় নদী এরকম ছিল একটা জায়গা। ঠিক আছে, নদী এরকম একটা জায়গা ছিল, এরকম একটা ঢাল ছিল নদীর। ঠিক আছে, নদী প্রবাহিত এখান দিয়ে, এ বরাবর নদী প্রবাহিত হতো। এবার নদী পুনর্জীবন লাভ পেয়েছে, সেই কারণে দেখতে পাবে যে নদীর সামনের অংশটা কিছুটা বসে গেছে। ঠিক আছে, সামনের অংশটা এরকম এরকম থাকার পরে হঠাৎ করে এরকম করে বসে গিয়েছে। এরকম করে বসে গেছে, তাই এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় কি? নিকবিন্দু। মনে রাখবে, নিক বিন্দু। এই নিকবিন্দুতে কি তৈরি হয়? জলপ্রপাত তৈরি হয়। এখান দিয়ে জল আস্তে আস্তে হঠাৎ করে নিচের দিকে নামবে। এখানে এই নিকবিন্দুতে জলপ্রপাত তৈরি হতে পারে কিসের জন্য? হলো পুনর্জীবন লাভের ফলে হলো। ঠিক আছে, যেমন ভারতের 10ম জলপ্রপাত যেখানে সুবর্ণরেখা নদীতে আছে। ঠিক আছে, আমরা যখন প্রশ্ন পড়বো তখন আরো উদাহরণগুলো পড়বো। জাস্ট এখন দেখে নাও নিকবিন্দুতে জলপ্রপাত তৈরি হলো। বোঝা গেছে? ঠিক আছে, আর একটা কথা এখানে এই জলপ্রপাতের সঙ্গে মনে রাখবে যে ভারতের উদাহরণ, অর্থাৎ এখানে নিকবিন্দুতে কি হলো? জলপ্রপাত তৈরি হলো। এবার ভারতের উদাহরণ মনে রাখবে। জলপ্রপাত বলতে কি বোঝায়? যখন নদী গতিপথে ঢাল হঠাৎ খাড়াভাবে নেমে যায় তখন জলপ্রপাত তৈরি হয়। কি বললাম? নদীর গতিপথে ঢাল হঠাৎ খাড়াভাবে নেমে গেলে তৈরি হয়। ঠিক আছে, এটা হলো সংজ্ঞায়ের। আর উৎপত্তি কি কি বললাম? উৎপত্তি বললাম শিলাস্তরের বিন্যাস। শিলাস্তরের বিন্যাস হিসাবে এটা দেখালাম যে কঠিন কোমল শিলা যদি অনুভূমিকভাবে অবস্থান করে, কোমল শিলা ক্ষয় হয়ে যাবে, তখন জলটা অনেকটা উঁচু থেকে নিচে পড়বে। এই যে এই বরাবর কঠিন শিলাটা ছিল, এই কঠিন শিলাটাও কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে ধীরে ধীরে। ঠিক আছে, বেশ, এটা হলো কি? শিলাস্তরের বিন্যাস দিয়ে। তারপর চ্যুতি দিয়ে দেখালাম। চ্যুতি দিয়ে দেখালাম যে এই যে ভূমিভাগটা ছিল ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে এই ভূমিভাগটা কি হয়ে গেছে? নেমে গেছে। আর এখানে এই যে এই জায়গাটায় কি তৈরি হয়েছে? জলপ্রপাত তৈরি হচ্ছে। উদাহরণ হিসাবে বললাম কপিলধারা জলপ্রপাত নর্মদা নদী, চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদী যাকে ভারতের নায়াগ্রা বলা হয়, আর ভিক্টোরিয়া জলপ্রপাত আছে আফ্রিকার জামবেসি নদীতে। ঠিক আছে, ঝুলন্ত উপত্যকায় কোথায় তৈরি হয়? হিমাবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ, সেখানে জলপ্রপাত তৈরি হতে পারে। আমরা যখন হিমাবাহের ক্ষয়কার্য পড়বো ঝুলন্ত উপত্যকা সম্পর্কে জানবো। ঠিক আছে, দেখো এখানে একটা ঝুলন্ত উপত্যকা এঁকে দিলাম। এই ঝুলন্ত উপত্যকা আঁকার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এই যে এইগুলো কি? এই যে লাল কালারের যেটা এঁকেছি সেই কটা হলো উপহিমাবাহ। এই উপহিমাবাহ গুলো অনেকটা উপর থেকে নিচের দিকে পড়ছে, আর প্রধান হিমাবাহ এখানে কি হয়ে গেছে? আগেই ক্ষয় করে অনেকটা নিচে নেমে গেছে।
এই প্রধান হিমবাহ অনেকটা ক্ষয় করে নিচে নেমে গেছে, আর উপহিমবাহগুলো অনেকটা উঁচু থেকে নিচের দিকে পড়ছে, যার ফলে এটা একটা কি, যদি এই জায়গাটা হিমবাহগুলো জল হয়ে যায় গলে, তখন এখানে একটা কি তৈরি হতে পারে, তখন এখানে একটা জলপ্রপাত তৈরি হতে পারে, এই বরাবর একটা জলপ্রপাত তৈরি হতে পারে। এটা হলো ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট জলপ্রপাত। ঠিক আছে, পুনর্জীবন লাভের ফলে কি তৈরি হয়, নিকবিন্দু। এই নিকবিন্দুতে জলপ্রপাত তৈরি হতে পারে। ঠিক আছে, এরপরে দুটো শব্দ মনে রাখবে, একটা হলো কাসকেড। কাসকেড কাসকেড হলো জলপ্রপাত, কাসকেড হলো খরস্রোতার মতো, খরস্রোতার মতো কঠিন এবং কোমল শিলা যদি উলম্বভাবে থাকে, জল সিঁড়ির ধাপের মতো লাফিয়ে লাফিয়ে চলে। খরস্রোতার মতো জল কি হবে, জল সিঁড়ির ধাপের মতো লাফিয়ে লাফিয়ে চলে, লাফিয়ে লাফিয়ে চলে, একে কাসকেড বলা হয়। ঠিক আছে, খরস্রোতার মতো মনে রাখবে। আর ক্যাটারাক্ট কি, ক্যাটারাক্ট হলো, ক্যাটারাক্ট ক্যাটারাক্ট বলতে বোঝায় কি, যে জলপ্রপাতের মতো। ক্যাটারাক্ট হলো জলপ্রপাতের মতো, জল অনেকটা উঁচু থেকে ফুলে ফেঁপে ভয়ঙ্কর রূপে অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়ে। জল অনেকটা উঁচু থেকে ফুলে ফেঁপে ভয়ঙ্কর রূপে অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়ে, একেই ক্যাটারাক্ট বলা, অর্থাৎ জলপ্রপাতের মতো। এটি জলপ্রপাতের মতো। ঠিক আছে, এটা জলপ্রপাতের মতো, বোঝা গেছে। তবে কাসকেড, ক্যাটারাক্ট এইভাবে মনে রাখবে, যে জল যখন ফুলে ফেঁপে ভয়ঙ্কর রূপে অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে, এবার জলপ্রপাতের উদাহরণ কটা মনে রাখবে, বিশেষ গুরুত্বপূর্ণ। যে এক্সাম্পল, জলপ্রপাতের এক্সাম্পল হিসাবে মনে রাখবে যে ভারাহি নদীতে কর্ণাটকে কর্ণাটকের ভারাহি নদীতে কুঞ্চিকল হলো ভারতের উচ্চতম জলপ্রপাত প্রায় 455 মিটার উঁচু থেকে পতিত হয়। আর ভেনেজুয়েলার সারা বিশ্বের মধ্যে কারাউ করনি নদীর সাল্টো অ্যাঞ্জেল বিশ্বের উচ্চতম আর আরেকটা উদাহরণ মনে রাখবে, ব্রাজিলের ইগুয়াজু বিশ্বের বিস্তৃততম 2.7 কিমি
জলপ্রপাত। এই জলপ্রপাতটা বিশেষ করে মনে রাখবে, এখানে অনেক কটা মনে রাখার বিষয় আছে। ঠিক আছে, জলপ্রপাত সৃষ্টির কারণ, জলপ্রপাতের উদাহরণ কাসকেড ক্যাটারাক্ট। এরপরে আছে জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় একটা ভূমিরূপ, তার নাম হলো প্রপাতকূপ। 7 নম্বর হলো প্রপাতকূপ। এই প্রপাতকূপ হলো ইংরেজিতে বলে প্লাঞ্চ পুল। এইখানে জলপ্রপাতের পাদদেশে এতটা জল নিচের দিকে নামে যে একটা বড়সড় বুদবুদ তৈরি হয়। ঠিক আছে, প্রচুর বুদবুদ তৈরি হয়। এই বুদবুদ শিলাস্তরে ফাটিয়ে দেয়, যার ফলে একটা গভীর গর্ত তৈরি হয়, হাড়ির মতো গর্ত তৈরি হয়। মনে রাখবে, প্রপাতকূপ হলো হাড়ির মতো গর্ত। কোথায় তৈরি হয়? জলপ্রপাতের পাদদেশে। জলপ্রপাতের পাদদেশে এটি তৈরি হয়। জলপ্রপাতের পাদদেশে এটি তৈরি হয়। যখন জলপ্রপাত অনেকটা উঁচু থেকে নিচের দিকে নামে, তখন এই জলপ্রপাতের পাদদেশে বুদবুদ ক্ষয়ের জন্য যে হাড়ির মতো গর্ত তৈরি হয়, তাকে বলা হয় এখানে প্রপাতকূপ। ছবি দেখাচ্ছি, ছবি দেখো। এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে এই জায়গাতে জলটা যে উপর থেকে নিচে পড়েছে, এই বরাবর বাবেল তৈরি হয়েছে, প্রচুর বুদবুদ তৈরি হয়েছে। এই বুদবুদ গুলো শিলাস্তরে আঘাত করে প্রায় 18 কেজি হাতুড়ের মতো আঘাত লাগে, যার ফলে এখানে শিলা ভেঙে একটা এরকম হাড়ির মতো গর্ত তৈরি হয়। ঠিক আছে, এটাকে বলা হয় কি? প্রপাতকূপ। এই যে এই বরাবর একটা এরকম একটা বড় বিস্তৃত গর্ত তৈরি হয়েছে, এই গর্তটাকেই বলা হয় কি? প্রপাতকূপ। জলপ্রপাতের পাদদেশে তৈরি হবে। ঠিক আছে, কি জন্য তৈরি হবে? বিশেষ করে যে বুদবুদ ক্ষয়ের জন্য তৈরি হবে। মনে রাখবে, বিশেষ করে বুদবুদ ক্ষয়ের জন্য তৈরি হবে। প্লাস, বিশেষ করে বুদবুদ ক্ষয়ের জন্য হবে, প্লাস আর কিসের জন্য হতে পারে? জলস্রোত ও প্রস্তরখণ্ডের আঘাত ঠিক আছে, জলস্রোত ও প্রস্তরখণ্ডের আঘাতের জন্য এটা তৈরি হবে। এটা কোথায় আছে? চেরাপুঞ্জির কাছে। উদাহরণ হিসাবে মনে রাখবে চেরাপুঞ্জির কাছে নোহকালিকায় জলপ্রপাতে দেখা যায়। চেরাপুঞ্জি কোথায় আছে? মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে, মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে নোহকালিকায় জলপ্রপাতে দেখা যায়। ঠিক আছে, এই কটা হয়ে গেল ক্ষয়জাত ভূমিরূপ। আর লাস্ট আর একটা আছে কি? লাস্ট আর একটা আছে মন্থকূপ। মন্থকূপ বলতে কি বোঝায়? দেখবে রাস্তায় বৃষ্টির জল জমে ছোট ছোট একটা গামলার মতো জল জমে থাকে। বৃষ্টির জল রাস্তা ক্ষয় করে একটা গর্ত তৈরি করে, সেখানে জল জমে থাকে। সেটাও একটা মন্থকূপের মতোই তৈরি হয়। তেমনি নদীর তলদেশে জলের অবঘর্ষ ক্ষয়ের জন্য এই মন্থকূপ তৈরি হয়। মনে রাখবে, নদীর তলদেশে নদীর অবঘর্ষ ক্ষয়ের জন্য হয়। নদীর অবঘর্ষ ক্ষয়ের ফলে ছোট ছোট গোলাকার ও মসৃণ গর্ত সৃষ্টি হয়। তাকে মন্থকূপ বলে।
এখানে বিশেষ কথা মনে রাখবে যে নদীর তলদেশে নদীর অবঘর্ষ ক্ষয়ের ফলে এটা হলো। ঠিক আছে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে নদীর অবঘর্ষ ক্ষয়ের ফলে তৈরি হয়, রাস্তাতেও তৈরি হয়। আমি ছবি দেখাই, দেখো দেখো এখানে ছবিতে দেখো, এই যে এখানে এরকম একটা শিলাখণ্ড জলের তলদেশে এরকম ঘূর্ণভাবে ঘূর্ণির সৃষ্টি হয়। এই শিলাখণ্ডটা কি হয়, এইখানে এই বরাবর ধাক্কা লাগছে শিলার তলদেশে, এটা আর একটা শিলাখণ্ড। ঠিক আছে, এই শিলাখণ্ডগুলো কি হচ্ছে জলের তলদেশে এরকম করে ঘুরে ঘূর্ণি তৈরি করছে, প্লাস ধাক্কাও লাগছে শিলার তলদেশে, যার জন্য এটা তৈরি হচ্ছে কি, যার জন্য এর আঘাতে নদীর তলদেশে ক্ষয় করছে, যেটাকে বলা হয় কি নদীর অবঘর্ষ ক্ষয়। কোনো একটা শিলাখণ্ড নদীর তলদেশে আঘাত করে যে ক্ষয় করে তাকে বলা হয় অবঘর্ষ ক্ষয়। এই অবঘর্ষ ক্ষয়ের জন্য রেজাল্ট কেমন হয়েছে, এরকম ছোট ছোট গর্ত তৈরি হয়েছে। এই যে গর্তগুলোকে বলা হয় কি, এই গর্তগুলোকে বলা হয় পটহোল বা মন্থকূপ। এটাকেই বলা হয় পটহোল বা মন্থকূপ। এই যে এরকম গর্ত তৈরি হয় যেটাকে বলা হয় মন্থকূপ। ঠিক আছে, রাস্তাতে কেমন দেখতে হয়, রাস্তাতে এরকম দেখতে হয়। রাস্তাতে এই যে এইটা একটা বৃষ্টির দ্বারা তৈরি রাস্তাতে পটহোল বা মন্থকূপ, কিন্তু এটা নদীর কাজ দ্বারা হয় না, এটা বৃষ্টির জলের আঘাতে দুর্বল অংশ বরাবর রাস্তাতে এটা তৈরি হয়। আর নদীতেও এখানে কেন তৈরি হলো, অবঘর্ষ ক্ষয়ের জন্য এরকম গর্ত তৈরি হলো, যাকে বলা হয় কি মন্থকূপ বা পটহোল। ঠিক আছে, কিভাবে তৈরি হয় মনে রাখবে, নদীর অবঘর্ষ ক্ষয়ের দ্বারা তৈরি হয়। আর উদাহরণ হিসাবে মনে রাখবে ঝাড়খণ্ডের কাছে এটা তৈরি হয়েছে, ঝাড়খণ্ডের কাছে সরাইকল্লা নদীর কাছে, ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের সরাইকেল্লার ঝাড়খণ্ডের সরাইকেল্লার কাছে খড়খাই নদীতে পটহোল কলোনি তৈরি হয়েছে। সরাইকেল্লার কাছে খড়খাই নদীতে পটহোল কলোনি তৈরি হয়েছে। ঠিক আছে, তবে বুঝতে পারলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সবকটা চিত্র সহ। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।